চলো দাঁড়াও, একটু রেকর্ডিংটা অন হোক। এরকম করে শুয়ে পড়েছি, শুরু হয়ে গেছে পড়ানো। আচ্ছা একটুখানি পড়িয়ে নিই, তারপরে একটু হেঁটে নিচ্ছি। একটু পড়িয়ে নিই, হেঁটে তুমি আসার আগে খানিকটা হেঁটেছি, হেঁটে তারপর পড়াতে বসেছি। আচ্ছা, আজকে আমাদের বিষয় হচ্ছে সন্ধি বিচ্ছেদ। তোমাদের কাছে আমার যেটা বলার সেটা হচ্ছে যে তোমরা প্লিজ মাইক্রোফোনটা দরকার থাকলে অবশ্যই অন করবে, আদারওয়াইজ অন করবে না। হ্যাঁ, আমি একটু পড়িয়ে নিই ভালো করে। বিনা দরকারে মাইক্রোফোন অন করবে না। যা অ্যাডমিনিস্ট্রেটিভ জানার দরকার সেটা স্যারের কাছ থেকে জেনে নেবে। অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো প্রশ্নের উত্তর কিন্তু আমি দেব না। চলো, আচ্ছা, আশা করি সকলে যুক্ত হয়েছে। আজকে আমাদের বিষয় হচ্ছে সন্ধি বিচ্ছেদ। এই সন্ধি বিচ্ছেদটা মোটামুটি আমরা সেই 3-4 থেকে করে আসছি, কিন্তু তবুও বলবো তোমরা যখন পরীক্ষা দিতে যাবে, তুমি যদি এই জায়গাটাকে একটু গুরুত্ব না দাও, তাহলে সব থেকে বেশি কিন্তু এই জায়গাটাই তোমাকে সমস্যায় ফেলবে। দেখো, সন্ধি শব্দের অর্থ কি না? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, তাই না? যেখানে আমরা দেখি যে সন্নিহিত দুইটি ধ্বনির মিলনের নাম সন্ধি। বাংলা ব্যাকরণে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির যখন দ্রুত উচ্চারণ করি আমরা বা তাড়াতাড়ি উচ্চারণ করি, তো তাড়াতাড়ি উচ্চারণ করার ফলে অদ্ভুত একটা মিলন হয়। যেহেতু এটা আমাদের মাতৃভাষা, সেটা হয়তো আমরা খুব একটা রিয়েলাইজ করতে পারি না। কখনো কখনো লোপ ঘটে কিছু কিছু ধ্বনির, আবার কিছু কিছু সময় পরিবর্তন ঘটে। তো এই মিলন বলো, লোপ বলো বা পরিবর্তন বলো, আমরা এটাকে বলছি সন্ধি। আর এই সন্ধিবদ্ধ শব্দগুলোকে ভেঙে আলাদা করার প্রক্রিয়াকে বলা হয়, ভাঙলে কি বিচ্ছেদ হলো, সন্ধি বিচ্ছেদ। যেমন একটা মিনিট আমাকে দাও তো, আমি একটু পেনটা নিয়ে আসি। তো যেমন ধরো, আমি যদি একটা শব্দ লিখি এখন যে বিদ্যা
যুক্ত আলয়, এই যে কি হচ্ছে একসাথে, বিদ্যালয়। বিদ্যা যুক্ত আলয় শব্দ দুটিকে আমরা যখন সন্ধি করছি বিচ্ছেদ যুক্ত শব্দকে, তখন আমরা একসাথে বলছি বিদ্যালয়। আমাদের যে পরীক্ষা বিভিন্ন, সেই পরীক্ষায় কিন্তু প্রায়ই কিছু গুরুত্বপূর্ণ এবং সাধারণ শব্দের সন্ধি বিচ্ছেদ আসে। আমরা যখন এখানে পড়বো সেটাকে আমরা অনেক সময় বলবো স্বরসন্ধি, অনেক সময় আমরা বলবো ব্যঞ্জন সন্ধি, অনেক সময় আমরা বলবো বিসর্গ সন্ধি, আবার যেগুলো একটু ব্যতিক্রম, এই তিনটের মধ্যেই পড়ছেন অথচ গুরুত্বপূর্ণ, সেটাকে আমরা বলবো নিপাতনে সিদ্ধ সন্ধি। নিপাতনে সিদ্ধ সন্ধি বলতে কি বোঝানো হয় আমাকে কেউ বলবে? ম্যাডাম, যেগুলো কোনো নিয়ম মেনে হয় না, কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এক্স্যাক্টলি, অর্থাৎ যা কোনো সাধারণ নিয়ম বা এক্স্যাক্ট কোনো নিয়ম মানে না। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি অবশ্যই এটা করাবো, জাস্ট এখন উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরো আমি যদি বলি যে আশ্চর্য, একটা শব্দ, এটাকে তোমরা সন্ধি করো এবং বলো তো এটা কোন নিয়মের মধ্যে পড়ছে, বলতে পারবে এটা কোন নিয়মের মধ্যে পড়ছে? বিসর্গ সন্ধি। না বাবা, বিসর্গ সন্ধির মধ্যে পড়ছে না। নিপাতনের সন্ধি। এক্স্যাক্টলি, নিপাতন সন্ধি। এক্স্যাক্টলি, এর কিন্তু কোনো নিয়ম নেই, এক্স্যাক্ট নিয়ম কিন্তু নেই। অতিযুক্ত আচার্য। না না, আযুক্ত চর্য। হ্যাঁ, ম্যাম আয়ে কি বিসর্গ হবে? না, হবে না। আয় যদি বিসর্গ আচ্ছা। হতো তাহলে তো বিসর্গ সন্ধির ভিতরেই চলে আসতো। বিসর্গ হবে, বিসর্গ হবে না। তো এইটা কিন্তু আমরা বলছি নিপাতনে সিদ্ধ সন্ধি। আমি তোমাদেরকে একটু অনুরোধ করব যে আমি ভেরিফাই করেই তারপরে পড়াই, ঠিক আছে? সুতরাং তুমি এই বিসর্গ হবে কি হবে না সেটা বলার আগে একটু বইতে দেখে নিও, ঠিক আছে? বা তোমরা যেমন আরো একটা শব্দ বলবো, তোমরা এটাতে হয়তো তোমাদের মনে হবে বিসর্গ হবে, কিন্তু বিসর্গ হবে না, সেই জন্য এটা নিপাতনে। যেমন ধরো আমি যদি বলি গোষ্পদ, গোযুক্ত পদ। এক্স্যাক্টলি, গোযুক্ত পদ। ঠিক আছে? এইগুলো কিন্তু আমাদের নিপাতনে। আমি বলবো কম্পিটিটিভ এক্সামের জন্য এই নিপাতনের সিদ্ধ সন্ধি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ। যেখানে যত উদাহরণ দেখবে নিপাতনে সিদ্ধ সন্ধির, সবগুলোকে এক জায়গায় করে পড়ে রেখো। যত পরীক্ষায় 95% কোশ্চেন্স কিন্তু নিপাতনে থেকে দেয়। আমি জাস্ট পুরো জায়গাটা আমি ইয়ে করে দিলাম, একটা বিশেষ অংশকে আমি তোমাকে ধরে দিলাম যে এখান থেকেই প্রশ্ন আসার চান্স বেশি। 95% প্রশ্ন এখান থেকেই আসবে, ভবিষ্যতেও, মানে অতীতেও এসেছে, এখনো আসে, ভবিষ্যতেও আসবে। ঠিক আছে? তাহলে এবার আমরা আলটিমেটলি জায়গায় আসি। দেখো, যেমন ধরো সন্ধি বিচ্ছেদ বাংলা ব্যাকরণে শব্দ গঠনের একটি মাধ্যম। সন্ধির সাধারণ অর্থ যেটা আমি বললাম যে মিলন। যেমন আমরা বলি যে অমুকের সঙ্গে সন্ধি করতে গেছে, বা ছোটবেলায় ইতিহাসে পড়েছি যে অমুক দল তমুক দলের সাথে সন্ধি করেছে, অর্থাৎ মিলন। এই যে সন্নিহিত দুটি ধ্বনির মিলন, তার নামই কিন্তু সন্ধি। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি যখন আমরা তাড়াতাড়ি উচ্চারণ করছি, দ্রুত উচ্চারণ করছি, সেই দ্রুত উচ্চারণের ফলে সম্পূর্ণ বা আংশিকভাবে মিলিত হয়, কিংবা কখনো কখনো বা একটি লোপ পায়, বা কখনো কখনো আমরা দেখি যে
একটি অপরটির প্রভাবে পরিবর্তিত হচ্ছে। তো এই ধরনের মিল বা লোপ পাওয়া বা পরিবর্তনকে আমরা বলছি সন্ধি। যেমন বিদ্যালয়, এখানে দুটো সন্নিহিত ধ্বনি আছে, কি কি? একটা বিদ্যা, একটা আলয়। এই দুটো মিলে আমরা তৈরি করছি বিদ্যালয়, বা এই দুটো মিলে এই বিদ্যালয় শব্দটি গঠন করা হয়েছে। তো সন্ধি এই শব্দের বিশ্লেষণাত্মক যদি আমরা রূপটাকে দেখি, তাহলে সেখানে আমরা দেখব সমযুক্ত ত্রি, অর্থাৎ সমদিকে ধাবিত হওয়া বা মিলিত হওয়া। যদিও বা পরীক্ষায় আসবে না, কখনো ইন্টারভিউতে তোমাদের লাগতে পারে। তাহলে সন্ধির প্রধান দুটো সুবিধা আছে। একটা হচ্ছে শব্দ উচ্চারণের সুবিধা, আর একটা হচ্ছে ধ্বনির মিলনই যেহেতু সন্ধি, তাই সন্ধি ব্যাকরণের ধ্বনি তত্ত্বে কিন্তু বিশেষভাবে আলোচিত হয়। তাহলে কখনো যদি তোমাদের, আবারও বলছি, পরীক্ষাতে রিটেনে আসবে না, কখনো যদি ইন্টারভিউতে আসে, এই জায়গাটা কিন্তু ভালো করে একটু দেখো। এবার চলে আসছি আমরা সন্ধির উদ্দেশ্য কি। দেখো, সন্ধির কি কি উদ্দেশ্য? ফার্স্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সন্ধি আমরা যারা পড়েছি, বা আমরা সকলেই পড়েছি, কিন্তু গুরুত্ব দিইনি অনেকে হয়তো, উচ্চারণের ক্ষেত্রে একটা স্বাচ্ছন্দ্যতা বা সুবিধা বা সহজ প্রবণতা বোধ কিন্তু আমরা এখানে দেখি। তাহলে উচ্চারণের ক্ষেত্রে আমরা কি দেখি? আমরা উচ্চারণের ক্ষেত্রে দেখছি একটা স্বাচ্ছন্দ্যতা বোধ, একটা সুবিধা বা সহজ প্রবণতা বোধ কিন্তু আমরা এখানে দেখছি। ধ্বনিগত মাধুর্য রক্ষা বা সম্পাদন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ সন্ধির ক্ষেত্রে বিভিন্ন ধ্বনিগত মাধুর্য রক্ষা বা সেই মাধুর্যটাকে ঠিকঠাক ভাবে সম্পাদন করাও কিন্তু গুরুত্বপূর্ণ। সন্ধির ফলে কিন্তু বিভিন্ন ধরনের নতুন শব্দ তৈরি হয়। আবার সন্ধির ফলেই কিন্তু শব্দকে সংক্ষিপ্ত করা হয়, সন্ধির ফলেই কিন্তু বাক্যকে সংক্ষিপ্ত করা হয়, এবং এই সন্ধি কিন্তু একটি বাক্যকে অনেক বেশি সুন্দর, অনেক বেশি প্রাঞ্জল এবং অনেক সহজবোধ্য করে গড়ে তোলার জন্য দায়ী। তাহলে সন্ধির ফলে কি ঘটে? সন্ধি তো আমরা বুঝলাম, সন্ধির ফলে কি ঘটে? দেখো, দুটো ধ্বনি মিলিত হয়ে এক ধ্বনিতে সংহতি লাভ করে। যেমন শুভ একটা ধ্বনি, ইচ্ছা একটা ধ্বনি। এই দুটো ধ্বনি মিলিত হচ্ছে, মিলিত হয়ে একটি ধ্বনি তৈরি হচ্ছে, কি না? শুভেচ্ছা। নেক্সট কি? দ্বিতীয় ধ্বনির প্রভাবে কিছু কিছু ক্ষেত্রে প্রথম ধ্বনির রূপান্তর ঘটে। যেমন ধরো, শতযুক্ত অব্দ, এখানে আমরা কি দেখেছি? দ্বিতীয় ধ্বনির প্রভাবে প্রথম ধ্বনির রূপান্তর ঘটে, তার ফলে ঘটছে এই তয়ের সঙ্গে অটা যুক্ত হয়ে আকার হয়ে যাচ্ছে শতাব্দ। আর কি দেখছি? দুটো ধ্বনি একত্রিত হয়ে তৃতীয় আরেকটি ধ্বনিতে পরিণত হয়। দুটো ধ্বনি একত্রিত হয়ে
তৃতীয় আরেকটি ধ্বনিতে পরিণত হচ্ছে। যেমন উত্তর যুক্ত উত্তর, এই ধ্বনি দুটো একত্রিত হয়ে আরেকটা ধ্বনি উত্তরোত্তর। আবার কি দেখছি, দুটো ধ্বনির মাঝখানে তৃতীয় আরেকটি ধ্বনির আগমন ঘটে। যেমন নৌ যুক্ত ইক কি হচ্ছে, নাবিক। বন যুক্ত পতি কি হচ্ছে, বনস্পতি। তাহলে নৌ যুক্ত ইক একসাথে হচ্ছে কি, নাবিক। বন যুক্ত পতি একসাথে হচ্ছে কি, বনস্পতি। এবার চলে আসছি সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য। আমরা অনেকেই জানি, তবু জাস্ট ফর ফর্মালিটি আমি বলে দিচ্ছি। দেখো, যারা জানো না তারা একটু ভালো করে মন দিয়ে শুনে নাও, অনেক সময় এখান থেকে প্রশ্ন আসতে পারে। সমাস কি আমরা সকলেই জানি, সন্ধি কি আমরা সকলেই জানি, কিন্তু কিছু বেসিক পার্থক্য কিন্তু আছে। যেমন ধরো, সহজ ভাষায় সন্ধি হলো ধ্বনি সমূহের মিলন। এক কথায় যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে, আমি বলবো সন্ধি বলতে ধ্বনির মিলনকে আমি বোঝাচ্ছি। আর সমাস হলো পদ সমূহের মিলন। তাহলে একটাতে আমি গুরুত্ব দিচ্ছি ধ্বনিকে, একটাতে আমি গুরুত্ব দিচ্ছি পদকে। সন্ধিতে প্রতিটি শব্দের অর্থ একই থাকে, পক্ষান্তরে সমাসে কখনো পূর্বপদ, কখনো পরপদ, কখনো অন্য পদের অর্থের প্রাধান্য থাকে। সন্ধিতে কখনো বিভক্তি লোপের কিন্তু কখনো কোনো প্রশ্ন আসে না, কিন্তু কোনো কোনো সমাসে পদের বিভক্তি লোপ পায়। সন্ধিতে ধ্বনিগুলো শুধু যুক্ত হয়, অন্যদিকে সমাস সংক্ষিপ্তকরণের কাজ করে থাকে। সন্ধি 3 প্রকারের, সমাস 6 প্রকারের। তাহলে সন্ধি টোটাল কত প্রকারের? 3 প্রকারের। সমাস টোটাল কত প্রকারের? 6 প্রকারের। সন্ধির প্রকারভেদ দেখো, সন্ধি প্রধানত 2 প্রকার। সন্ধিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি প্রধানত। একটাকে আমরা বলছি বাংলা শব্দের সন্ধি, একটাকে আমরা বলছি তৎসম শব্দের সন্ধি। এবার তোমরা চট করে জিজ্ঞাসা করতে পারো, তৎসম অর্থাৎ তার সমান, তার বলতে বলো কেউ? তৎসম বলতে কাকে বোঝানো হচ্ছে? সংস্কৃত শব্দ থেকে যেগুলো এসেছে। এক্স্যাক্টলি, সংস্কৃত শব্দ থেকে ডিরেক্টলি যেগুলো এসেছে। আবার বাংলা শব্দের যে সন্ধি আছে সেটাকে আমরা 2 ভাগে ভাগ করছি। একটাকে আমরা বলছি স্বরসন্ধি, একটাকে আমরা বলছি ব্যঞ্জন সন্ধি। অন্যদিকে তৎসম শব্দের সন্ধিকে আমরা 3 ভাগে ভাগ করছি, যেমন স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তাহলে স্বরসন্ধির কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা একটু দেখে নেবো। আমি আবারও বলছি, এই নিয়মগুলো কিন্তু মাথায় রাখলে সন্ধি করতে কোথাও কোনোদিনও তোমাদের ভুল হবে না। আসলে মানে তো শুধু তুমি বলে না, আমিও একটা সময় ভাবতাম সন্ধি তো খুব সহজ, খুব ইজিলি নিই, ঠিক আছে, কিন্তু শেষে দেখি আমার মনে হয় গ্রামারের মধ্যে সব থেকে, প্রত্যয়ের থেকেও আমার কিছু কিছু সময় সন্ধিকে কঠিন লাগে। এই নিয়মগুলোই যেন মনে হয় মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে সবার প্রথম আমাদের যেটা করতে হবে, সেটা এই নিয়মগুলোকে মাথায় রাখতে হবে, তাহলে সন্ধি কিন্তু কোনোদিন ভুল হবে না। পরীক্ষার হলের
অপশন গুলো এমন কনফিউজ, তুমি যদি অপশন চোখের সামনে না দেখো তাহলে তোমার খুব সহজেই সন্ধিটা হয়ে যাচ্ছে, কিন্তু যখন তুমি অপশন দেখবে তখনই এবার তোমার গোলাতে শুরু করবে। আমার কথা ভুল হলে মেসেজ বক্সে লেখো যে ম্যাম আপনি ভুল বলছেন, কারণ সেম সিচুয়েশনের মধ্য দিয়ে আমিও গিয়েছি। তাই আবারও বলছি, ক্লাসটাকে কিন্তু আমরা গুরুত্ব দেবো। আর যদি মনে করেন ঠিক আছে বাংলা তো হয়ে যাবে চলে যাবে, তাহলে আমি বলবো যে ইউ ক্যান লিভ নাও। তাহলে প্রথম নিয়ম আমরা কি দেখছি? স্বরসন্ধি। আজকে আমরা স্বরসন্ধির কয়েকটা নিয়মই করব। মোটামুটি সন্ধিতে আমাদের 3টে ক্লাস লাগবেই। তো স্বরসন্ধির সঙ্গে স্বরসন্ধির মিলনের ফলে, স্বরসন্ধি মানে কি? যখন আমরা স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিল। মিউট করো, হ্যাঁ এক্স্যাক্টলি। স্বরসন্ধির সঙ্গে আমরা যখন স্বরসন্ধির মিলনের ফলে একটা নতুন শব্দ পাচ্ছি, বা স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলন, একটা নতুন শব্দ গঠিত হচ্ছে, অর্থপূর্ণ ধ্বনি গঠিত হচ্ছে, তখন তাকে বলছি আমরা স্বরসন্ধি। যেখানে আমরা গুরুত্ব দিচ্ছি স্বরধ্বনি যুক্ত স্বরধ্বনি। স্বরধ্বনি যুক্ত স্বরধ্বনি। এবার দেখো প্রথম নিয়ম কি? এই যে অকার কিংবা আকারের পর, অকার কিংবা আকার থাকলে উভয়ে মিলে আকার হয়। আকার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। আমরা মনে রাখবো কি করে এটাকে? খুব সহজে। কি বললাম? অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয়ে মিলে কি হচ্ছে? আকার হচ্ছে। এবং এই যেটা হবে, যে রেজাল্ট আসবে, সেটা অবশ্যই তোমার সেই পূর্ব বর্ণের সঙ্গেই যুক্ত হবে। যেমন ধরো অ প্লাস অ, অর্থাৎ এই নিয়মটা আমি প্রথম নিয়মটা দেখবো, অ প্লাস অ কি হচ্ছে? আ। কি দেখছি? নর যুক্ত অধম, নর যুক্ত অধম, নর, রয়ের পরে অ আছে। আবার কেউ যেন চট করে বলো না ম্যাডাম প্রথম বর্ণে অ কোথায়? নর, এখানে কিন্তু অসন্ত নেই যে আমি নর বলে ছেড়ে দেবো। র যখন উচ্চারণ, প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণ যখন তুমি উচ্চারণ করবে, একমাত্র ক্ষীয় বাদ দিয়ে প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সঙ্গে কিন্তু একটি করে স্বরবর্ণ রয়েছে। আমরা একসাথে করে উচ্চারণ করছি সন্ধির ফলে কি? নরাধম। তাহলে আটা কোথায়? পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে রয়ের আকার হিসাবে। সেম ভাবে নব যুক্ত অন্ন কি হচ্ছে? নবান্ন। তাহলে এই নিয়মটা ক্লিয়ার তো? অ প্লাস অ ইকুয়াল টু আ, মনে থাকবে? অ প্লাস অ ইকুয়াল টু আ, মনে থাকবে তো? হ্যাঁ ম্যাডাম। এবার পরের নিয়মটা দেখো, অ প্লাস আ ইকুয়াল টু আ। আগেরটা আমরা দেখলাম অ প্লাস অ ইকুয়াল টু আ, এটাই আমরা দেখছি অ প্লাস আ ইকুয়াল টু আ। যেমন হিম, আমরা হিম উচ্চারণ করছি, কিন্তু যেহেতু রসন্ত দেওয়া নেই, এটা কিন্তু হিম উচ্চারণ হবে। মানে তুমি যদি ফর্মালি উচ্চারণ করো তাহলে এটা হিম, কিন্তু যেহেতু উচ্চারণের খাতিরে আমরা অভ্যাসবশত হিম উচ্চারণ করছি। যুক্ত আ অর্থাৎ আলয়, সমান সমান কি বলেছি? আ হবে। একসাথে মিলে কি হচ্ছে? হিমালয়। তাহলে এই হিমের সঙ্গে ওই আটা কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে, হিমের ময়ের সাথে হিমা।
সিংহ, হয়ের পরে অ, যুক্ত আসন। তাহলে এই সিংহের হয়ের পরে আ এবং তারপরের আ, পরের পরের ধ্বনির আ দুটো যুক্ত হয়ে পূর্ববর্তী ধ্বনির হয়ের সঙ্গে আ যুক্ত হচ্ছে, সিংহাসন। তাহলে এই নিয়মটা, অর্থাৎ অ যুক্ত আ ইকুয়াল টু আ, মনে থাকবে। দেখো খুব সহজ, কিন্তু এখন কিন্তু বিভিন্ন পরীক্ষায় আবার নিয়ম দিচ্ছে যে এটা কোন নিয়ম। তাহলে নিয়মগুলো মনে থাকছে তো? তাহলে কি দেখলাম আমরা? সিংহাসন, সিংহাসনের কোন নিয়ম আসছে? অ যুক্ত আ সমান আ। বোঝাতে পারছি নাকি? মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে গেলে বলবে। আমি চাই না যে কারোর মাথার উপর দিয়ে যাক, কারণ এই জিনিসটা অনেকের মাথার উপর দিয়ে চলে যায় এবং আমরা খুব মানে কি বলতো, খুব হালকা ভাবে নিয়ে গুরুত্ব দিই না, আর পরীক্ষার হলে গিয়ে ভুল হয়ে যায়। আচ্ছা, সবার কি কম শোনাচ্ছে সাউন্ডটা? আমি তো ঠিক আছে। বলছি। না ম্যাডাম ঠিক আছে। তাহলে তুমি বাবা একটা কাজ শোনা করো, যাচ্ছে যার সাউন্ডটা কম শোনাচ্ছে তুমি একটা লেফট নিয়ে জয়েন করো। আমাদের ইন্ডিয়া তো, ক্লাসের মাঝে একটু কথা বলি। হ্যাঁ, আমাদের রিমোট কাজ না করলে, রিমোটটাকে বাড়ি দিলে রিমোট কাজ করে, ঠিক আছে? এটা টিভির রিমোট হোক আর এসির রিমোট হোক, ঠিক আছে? আগের দিন দেখি আমাদের এসির রিমোটটা কাজ করছে না, মানে ব্যাটারিটা একটু সমস্যা হয়েছে। আমার মা এসির রিমোটটাকে হয়তো বাড়ি দিচ্ছে। আমি বলছি কি ব্যাপার, তুমি রিমোটটাকে বাড়ি দিচ্ছ কেন? আমার হচ্ছে বাড়ি দিলে কাজ করে, ঠিক আছে? তো সেটাই আর কি। তো আমাদের নেটওয়ার্ক না পেলে ফোনে কথা বলতে বলতে আমরা দেখি যে কেটে জয়েন করলে আবার শোনা যাচ্ছে, ঠিক আছে? গুগল মিটেও সেম, ঠিক আছে? তুমি যখন শুনতে পাবে না, কথা কেটে কেটে যাবে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি হবে, তখন তুমি কেটে জয়েন করবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। হাস্যকর বিষয়। ফোন ফোন হ্যাং করলে ফোনটাকে রিস্টার্ট করলে ঠিক হয়ে যায়। ল্যাপটপ সমস্যা করলে ল্যাপটপটাকে একবার অফ করে অন করলে ঠিক হয়ে যায়, ঠিক আছে? সেগুলো হয়। চলো, বুঝতে পারছো না? তৃষা, একটু মিউটটা অন করো মা। কোথায় বুঝতে পারছো না? দুটো নিয়ম খুব সিম্পল, অ প্লাস অ যুক্ত আ, অ প্লাস আ যুক্ত আ, ঠিক আছে? এই দুটোর মধ্যে কোন জায়গাটা তুমি বুঝতে পারো না আমাকে একটু জানাও। একটু মিউটটা অন করো। তুমি যদি না বলো তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। রাজ বুঝতে পারছে না। কোথায় বুঝতে পারছো না? কোন জায়গাটা? মিউট অন না করলে আমার পক্ষে সম্ভব নয়। কোন জায়গাটা বুঝতে না পারলে আমি কি করে বোঝাবো? চলো, নেক্সট আসছে কোথায়? আ প্লাস অ, আ প্লাস অ সমান সমান আ। তাহলে প্রথম কিন্তু আমরা এবার দেখছি যে শুরুর ধ্বনিটা আ দিয়ে শেষ হচ্ছে। আ প্লাস অ সমান সমান অ, সরি আ। কি হচ্ছে এখানে আমরা দেখছি, যেমন যথাযুক্ত অর্থ, যথা থায়ের আ, অর্থ অ সমান সমান আ, কি হবে? যথার্থ। তাহলে যথাযুক্ত অর্থ সমান সমান কি হচ্ছে? একদমই তাই, যথার্থ। নেক্সট আমরা কি দেখছি? মহাযুক্ত অর্ঘ্য, কি হচ্ছে? মহা, হায়ের আ আর অর্ঘ্য, অর্থাৎ আ প্লাস অ সমান সমান আ, মহার্ঘ্য। আমরা চলে আসছি আ প্লাস আ সমান সমান আ, অর্থাৎ
বিদ্যা যুক্ত আলয়। কি দেখলাম আমরা? বিদ্যা যুক্ত আলয়। কি আসছে? বিদ্যালয়। আবার মহাযুক্ত আশয়। কি হবে? মহাশয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা চারটে নিয়ম দেখলাম। অ প্লাস অ সমান আ, অ প্লাস আ সমান আ প্লাস অ সমান আ প্লাস আ সমান আ। তাহলে আলটিমেট সন্ধির রেজাল্টে আমরা কিন্তু প্রত্যেকটাই আ দেখলাম। সন্ধির রেজাল্টে কিন্তু প্রত্যেকটাতেই আমরা আ দেখলাম। এইবার চলে আসছি দ্বিতীয় নম্বর সূত্র। তাহলে আগের সূত্র সবার ক্লিয়ার? যার ক্লিয়ার নয় সে মিউট খুলে আমাকে জানাও, আদারওয়াইজ আমি বুঝতে পারবো না কোথায় ক্লিয়ার নয়। যদি ক্লিয়ার থাকে আমাকে একটু মেসেজ করো যে ক্লিয়ার, দেন আমি দ্বিতীয় নম্বর সূত্রটা শুরু করব। চলো, গুড। দ্বিতীয় নম্বর সূত্রে আমরা কি দেখছি? গুড। ক্লাসের রেসপন্স খুব গুরুত্বপূর্ণ, জানো তো। তোমরা যখন পড়াতে যাবে, বা নিশ্চয়ই তোমরা অনেকেই পড়াও, সেখানে দেখবে যে এই রেসপন্সটা খুব ইম্পর্টেন্ট। এটাকে আমরা বলে থাকি টিচিং এর ভাষায় ফিডব্যাক। দ্বিতীয় নম্বর সূত্রে আমরা কি দেখছি? যে অকার কিংবা আকারের পর কি যুক্ত হচ্ছে? কি কি হচ্ছে না, রস্বইকার কিংবা দীর্ঘইকার। তাহলে আমরা কি দেখলাম? অকার কিংবা আকারের পর রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয়ে মিলে কি হচ্ছে? একার হচ্ছে। অকার কিংবা আকারের পর রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয়ে মিলে কি হচ্ছে না, একার হয়। এবং একার কোথায় যুক্ত হচ্ছে? সেম ভাবে পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হচ্ছে। মাথায় ঢোকাতে হবে কিন্তু একেবারে সেই ড্রিল করে, ঠিক আছে? যেমন ড্রিলটা নিশ্চয়ই তোমরা জানো, ছোট বিভিন্ন আমাদের দেয়ালের গায়ে করে, এরকম ড্রিল করে করে মাথায় ঢোকাতে হবে। হ্যাঁ, তাহলে এখানকার প্রথম সূত্রটা আমরা কি দেখছি? দ্বিতীয় নম্বর সূত্রের অযুক্ত রস্বইকার সমান সমান একসাথে হয়ে কি হচ্ছে? একার। অযুক্ত রস্বইকার একসাথে হচ্ছে কি? একার। উদাহরণ দেখো। দেখো উদাহরণে কি রয়েছে? শুভ অ যুক্ত ইচ্ছা রস্বইকার সমান সমান কি বলেছি? একার। কোথায় যুক্ত হবে? পূর্ববর্তী ব্যঞ্জনে। শুভেচ্ছা ভয়ের একার। আমি আবারও বলছি, আমাদের কিন্তু নিয়মগুলো মাথায় রাখতেই হবে। তোমাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিয়ম দিয়ে বলছে এটা কোন নিয়ম বা এটা কোন নিয়মের মধ্যে পড়ছে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু প্রায়শই চোখে পড়ছে। তুমি কিন্তু সন্ধিটাকে ইজিলি নিতে পারো না, এবং নিলে সেটা তোমার দায়। তোমরা এখানে প্রায় 130 জন আছো, এই 130 জনের মধ্যে যদি 3 জন ঠিক করে বোঝো তাতেই যথেষ্ট। আরো একটা উদাহরণ আমি এখানে দিয়েছি, দেখো। সত্য যুক্ত ইন্দ্র, সত্য অ যুক্ত ইন্দ্র রস্বই সমান সমান একার। কি হচ্ছে? সত্যেন্দ্র। আচ্ছা,
মেসেজ বক্সে লেখো তো অকার যুক্ত রস্বইকার সমান সমান একার যুক্ত করে আমরা আর কি কি সন্ধি পেতে পারি। একটা করে উদাহরণ দাও। ম্যাম আরেকবার বলুন। প্রথম নিয়মটা অকার যুক্ত রস্বইকার সমান সমান একার, এই যে নিয়মটা, এটা যেটা এটা এই যে দেখেছো, এইবার বোঝা যাচ্ছে কতটা কে বুঝতে পারছো। এইটাতে আমি তো দুটো উদাহরণ দিয়েছি, একটা শুভেচ্ছা একটা সত্যেন্দ্র, তোমরা সকলে একটা দুটো করে উদাহরণ দাও। সকলে দাও, হ্যাঁ দেখি। ম্যাডাম নরজ, নরেশ। একটু লেখো বাবা, ভুল হোক। কারোর যদি মনে হচ্ছে কনফিউশন হচ্ছে, তুমি লেখো ভুল হোক। বাহ, অনেকেই সুন্দর লিখেছো, গুড। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকেও যদি তুমি ভাঙো, মুখ্যমন্ত্রীর যে নাম সেটাও কিন্তু এই নিয়মেই আসবে। কি হচ্ছে বলো তো, ভাঙো। এক্স্যাক্টলি, গুড নিকিতা দেবনাথ। চলো, বাহ, বুঝেছো, গুড। এবার আমরা নেক্সট নিয়মে আসছি। মিউট করো বাবা, কেউ একজন মিউট অন করেছো। নেক্সট নিয়মে আসছি, কি আসছি? আকার যুক্ত রস্বইকার সমান সমান একার। কি দেখলাম এই নিয়মে? আকার যুক্ত রস্বইকার সমান সমান একার। যেমন যথা যুক্ত ইষ্ট, যথা আকার রয়েছে এখানে, এই যে যুক্ত রস্বইকার অর্থাৎ হস্যই ইষ্ট সমান সমান একার, কি যোগ হচ্ছে এখানে? যথেষ্ট। আবার দেখো, যথা আকার রয়েছে এখানে, যুক্ত রস্বই সমান সমান কি হচ্ছে? একার হচ্ছে, যথেচ্ছা। তাহলে আকার যুক্ত রস্বইকার সমান সমান একার, অর্থাৎ যথাযুক্ত ইষ্ট সমান সমান যথেষ্ট, যথাযুক্ত ইচ্ছা সমান সমান যথেচ্ছা। এই নিয়মটা কিন্তু মাথায় রাখবে। সেম ভাবে দেখো পরেরটা, আমরা দীর্ঘইকারে চলে আসছি। অকার যুক্ত দীর্ঘইকার সমান সমান একার। কি হচ্ছে? পরম। অ হচ্ছে পরম অ, যেহেতু তলায় রসুনটা নেই, যুক্ত ইস, আলটিমেট কনক্লুশনে এ আসছে, কি হচ্ছে? পরমেশ। একটু কিন্তু ইম্পর্টেন্ট আছে এই জায়গাটা, হ্যাঁ, আমি ডাবল স্টার দিয়ে দিলাম। অপ যুক্ত ইক্ষা, কি হচ্ছে কনক্লুশনে? অপেক্ষা। তোমাকে যদি অপেক্ষা পরীক্ষার হলে অপশনে থাকে অপে যুক্ত ইক্ষা, অপ যুক্ত ইক্ষা, অপ যুক্ত ইক্ষা, অপে যুক্ত ইক্ষা, তখন বুঝতে পারবে যে ঝামেলা কারে বলে।
এটা অবভিয়াসলি উত্তর হবে। তো অপশন গুলো কিন্তু এরকম গোলানো থাকে পরীক্ষাতে, হ্যাঁ। তাই নিয়মটা যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু এই অপশন থেকে আমাদের আর গুলিয়ে যাওয়ার চান্স থাকে না। নিয়ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিয়ম কিন্তু আবারও বলছি, বারংবার বলছি, নিয়ম কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে। লাস্ট ম্যাডাম ওই হ্রস্বইকার আর দীর্ঘিকার ওগুলো নিয়ে বেশি মানে ভুল হয়। মনে করো অয়ের পরে তো হ্রস্বই দীর্ঘই দুটোই তো নিয়ম অনুযায়ী ঠিক, কিন্তু কোনটা হবে, হ্রস্বইকার হবে না দীর্ঘইকার হবে, এটা নিয়ে একটু সমস্যা কিন্তু থেকেই যায়। এটাই সন্ধির এই নিয়মটা ভালো করে মাথায় রাখলেই আর অসুবিধা হবে। চলো এবার চলে আসছি কোথায়। ম্যাডাম ম্যাডাম একটা প্রশ্ন আছে ম্যাডাম। বলো বলো। ইসের নিচে হ্যাঁ হ্যাঁ, তালব্যস্বরের নিচে যদি হসন্ত থাকতো, জোর করে জোরে এর বলো, জোরে বলো, তালব্যস্বরের জোরে বলো, শুনতে পাচ্ছি না, জোরে বলো। ইসের নিচে যদি হসন্ত থাকতো তাহলে উচ্চারণটা ইস এরকম হইতো। কথা আমি কিছু বুঝতে পারছি না, আরেকবার রিপিট করবে, আমি কিছু বুঝলাম না। বললাম যে ইসের নিচে যদি হসন্ত থাকতো হ্যাঁ, তাহলে উচ্চারণটা কিরকম হইতো? ইসের নিচে অসন্ত এই ক্ষেত্রে থাকবে না। মানে হসন্ত থাকলে কেমন হয় আর না থাকলে কেমন হয় যেমন ধরো এইখানে? রসনটা যদি থাকে, ইস, ইস উচ্চারণটা হবে, ঠিক আছে। তুমি যদি রসনটা না দাও তাহলে এটা আমরা যেহেতু বাঙালি আমরা ইস উচ্চারণ এমনিতেই করছি, তখন ওটা ইস হবে। যেমন ধরো আমি তোমায় বলছি যে তুমি রাম একটা উচ্চারণ, এটাকে আমরা এমনি কিন্তু রাম বলছি, কিন্তু ফর্মালি তুমি যদি এটাকে উচ্চারণ করো তাহলে হবে রাম। তুমি তখনই রাম উচ্চারণ করবে যখন নিচে রসনটা টানবে। সব ক্ষেত্রে একই, সমস্ত ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে একই। বোঝাতে পারছি? আচ্ছা ম্যাডাম, হ্যাঁ বুঝলাম। সংস্কৃতে এই নিয়মটা মানা হয় তাই না? সংস্কৃতের ক্ষেত্রে মানা হয়, বাংলার ক্ষেত্রে মানা হয় না। সংস্কৃত তো অনেক কিছুই মানে। চলো এবার চলে আসছি লাস্ট আচ্ছা, থ্যাংক ইউ। নিয়ম। আ যুক্ত দীর্ঘইকার সমান সমান একার। আ যুক্ত দীর্ঘইকার সমান সমান একার। কি হচ্ছে ভালো করে বুঝবে। মহা আ হচ্ছে যুক্ত ইস, কি হচ্ছে একসাথে আমরা একার যেহেতু কনক্লুশন নিয়েছি, মহেশ। ঠিক সেম ভাবে রমা আ হচ্ছে যুক্ত ইস, একার কনক্লুশনে রমেশ। নিয়মগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা আরো 4টে নিয়ম দেখলাম। অযুক্ত রস্বইকার সমান সমান একার, আ যুক্ত রস্বইকার সমান সমান একার, অযুক্ত দীর্ঘইকার সমান সমান একার, আ যুক্ত দীর্ঘইকার সমান সমান একার। ক্লিয়ার? দ্বিতীয় নম্বর নিয়মটা কোশ্চেন্স নেই তো কারোর? দ্বিতীয় না নম্বর, ম্যাম। চলো তৃতীয় নম্বর নিয়মে আসি। কোশ্চেন্স থাকলে কিন্তু আমাকে বলবে, হ্যাঁ। ওই ছোট গল্পের মতন যেন না হয় যে অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ। অর্থাৎ তুমি 1.5 ঘন্টা এখানে দিলা অথচ কিছুই বুঝতে পারলে না, মাথার উপর দিয়ে চলে গেল, ঠিক আছে। যদি বুঝে, এবার কেউ যদি বুঝতে না চায় সে দায় আমার নয়। অনেকেই আছে যারা ক্লাসটা অন করে দিয়ে নিজের কাজ করে, সে দায় আমার নয় কিন্তু, হ্যাঁ। কিন্তু কেউ বুঝতে চাইছো মন থেকে, বুঝতে পারছো না, আমাকে কিন্তু নক করবে যে আমি এটা বুঝতে পারলাম না। ম্যাডাম বলো। বলছি, এই রমেশ বা মহেশ বা অপেক্ষা বা পরমেশ এইগুলোর ক্ষেত্রেই এটা হর্ষইকার, মানে অপেক্ষাটা দিয়ে দিল অপযুক্ত ইক্ষা, ইক্ষাটা হর্ষইকার না দীর্ঘইকার হবে, এটা কি মানে পুরোপুরি মুখস্থ বেসিসে মনে রাখা নাকি না এটা কিছু কোনো কিছু আছে যেটা দীর্ঘইকার বা হর্ষইকার এটা বুঝতে সুবিধা হবে, মানে সেরকম টাইপের? কারণ কোনটা হর্ষইকার হচ্ছে, উচ্চারণটা তো ইকারেরই আসছে, কিন্তু কোনটা হর্ষইকার কোনটা দীর্ঘইকার এইটা একটা কনফিউশন থেকে যাচ্ছে। আমি উত্তরটা দিচ্ছি। আচ্ছা আগে আমাকে বলো যে তিয়াসের উত্তরটা তোমরা কি কেউ জানো? কখন আগে তোমরা আমাকে বলো কখন হ্রস্বইকার কখন দীর্ঘইকার বসে, এটা কেউ জানো? এটা আজকে আমাদের ম্যাম ক্লাস দীর্ঘ
বলো। ম্যাম যেটা দীর্ঘ উচ্চারণ হয় তার ক্ষেত্রে মনে হয় দীর্ঘইকার বসে, মানে যেটা টেনে উচ্চারণ করা হয়। ম্যাম ইক্ষ ধাতুটার জন্য দীর্ঘই হবে সেটা সবসময়। অবভিয়াসলি ইক্ষ ধাতুটার জন্য এটা দীর্ঘইকার হবে সবসময়। এটা আমি একেবারে ধাতু প্রত্যয়ে চলে যাচ্ছি, কিন্তু আমি ইন বেসিক একেবারেই বাংলা বানান বা বাংলা অভিধান থেকে যদি তোমাদেরকে বলি, আমি একটু বুঝিয়ে দিই জায়গাটা। দেখো, প্রথমত তোমাকে এই সূত্রটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? অকার যুক্ত দীর্ঘইকার ইকুয়াল টু একার, ঠিক আছে? সমান সমান পরম যুক্ত ই সমান সমান পরমেশ, অপযুক্ত ইক্ষা সমান সমান অপেক্ষা। দেখো, বাংলাতে না এই নিয়মগুলোতে না তোমাকে মুখস্থ করতে হবে। এই নিয়মের এর বাইরে আর কোনো সূত্র নেই। অযুক্ত রস্বইকার সমান সমান একার, আযুক্ত দীর্ঘইকার সমান সমান একার, অযুক্ত রস্বইকার সমান সমান আযুক্ত রস্বইকার সমান সমান একার, ইত্যাদি ইত্যাদি। আমি তোমাদের এটা বলে দেবো যে রস্বইকার এবং দীর্ঘইকার আমরা কখন বসাবো সেটা যদি আমি একটু সামারাইজ করে বলতে পারি। দেখো, বাংলা বানানে রস্য অর্থাৎ রস্বীকার, ইকার যেটাকে আমরা বলি, আকার রস্বীকার যখন আমরা পড়েছিলাম, সেটাকে আমরা মোদ্দা কথা সহজ ভাষায় কোথায় লিখি, এইখানটাতে লিখি, ঠিক আছে? আমরা কি বলছি? ইকার বা রস্বীকার, ঠিক আছে? এটা কে আমরা বলছি কি? রস্য ধ্বনি। আর একটা রয়েছে, সেটা হচ্ছে কি না, দীর্ঘ, অর্থাৎ এই ধ্বনিরই কিন্তু দীর্ঘ উচ্চারণ। অবভিয়াসলি সেটা দীর্ঘিকার বা এইটা, ঠিক আছে? দেখো, এই ব্যবহারের মূল পার্থক্যটা নির্ভর করে কিন্তু শব্দের উৎস আর একটা জিনিস, সেটা হচ্ছে প্রত্যয়ের উপর, যেটা তোমাদেরকে এখনো পড়ানো হয়। প্রত্যয়ের উপরেও কিন্তু অনেক সময় নির্ভর করে। আমাদের পশ্চিমবঙ্গের যে বাংলা একাডেমি, সেই অনুযায়ী যদি আমি বলি, তাহলে কিছু নিয়ম আমি বলবো। যেমন, এই রস্বীকার কখন বসে একটু মনে রেখো। সবসময় পাবে না, কিন্তু যারা জানো তারা জানো। তৎসম শব্দ ছাড়া অন্য শব্দে কিন্তু বেশি করে রস্বীকার বসে। তৎসম মানে সংস্কৃত প্রধান শব্দ, সেটা ছাড়া। যেমন ধরো, সকল দেশি শব্দ, শব্দ ভান্ডারের দিকে যদি আমি যাই, সকল বিদেশি শব্দ, সকল প্রকার তদ্ভব শব্দ, সবার শেষে তুমি কিন্তু এই রস্বীকার পাবে, দীর্ঘিকার পাবে না। একটু দেখো, মিলিয়ে দেখো। যেমন গাড়ি, টেবিল, সরকারি, চাকরি, দিঘি, এইগুলো। আবার আমি যদি সমাসবদ্ধ শব্দে আসি, সেক্ষেত্রে সমাসবদ্ধ হওয়ার কারণে শব্দের শেষে অনেক সময় যেহেতু সমাসবদ্ধ হয়ে যাচ্ছে, এই দীর্ঘিকারের পরিবর্তন হয়ে রস্বীকার বসে। যেমন, তুমি সমাসবদ্ধের আগে প্রাণী বলতে পারো, পয়রা বলা আকার, সরি মধ্যাহ্নয় দীর্ঘি, কিন্তু সমাসবদ্ধ যখন হবে তখন হবে সেটা পয়রা ফোলা আকার, আবার ক্রিয়াবাচক শব্দ, যেমন যে কোনো ক্রিয়াবাচক শব্দ কিছু কাজ করা বোঝাচ্ছে, সব জায়গায় কিন্তু রস্বীকার হবে। তুমি দেখো, করি, খেলি, বলি, চলি, সব জায়গায় রস্বীকার। তাহলে কখন দীর্ঘিকার বসবে? সংস্কৃত বা তৎসম প্রধান শব্দে সর্বসময় দীর্ঘিকার বসবে। অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অবিকৃতভাবে বাংলায় এসেছে এবং সেগুলোতেই কিন্তু দীর্ঘিকার রয়েছে। যেমন নদী, যেমন স্ত্রী, যেমন পৃথিবী, যেমন লক্ষ্মী, যেমন প্রাণী। আবার
ব্যক্তিবাচক প্রত্যয়, আমি আবারও বলছি প্রত্যয় এত তাড়াতাড়ি বোঝানো সম্ভব নয়, আমি জাস্ট একটু উল্লেখ করছি। ব্যক্তিবাচক প্রত্যয়, ব্যক্তি বোঝাতে শব্দের শেষে অনেক সময় দীর্ঘিকার হয়। যেমন ধরো কোথাও যদি কোনো ধরো তোমার পেশা বোঝাতে, যেমন ধরো কর্মচারী রয় দীর্ঘি, আবেদনকারী রয় দীর্ঘি, সহকারী রয় দীর্ঘি। আবার যখন প্রত্যয় পড়াবো এই জায়গাগুলো সব আসবে ইয় বা ইন প্রত্যয়ন্তে। কি বললাম? ইয় দীর্ঘইকার অন্তুস্থ বা ইন রস্বই দন্তান্ন, এই প্রত্যয়েও কিন্তু কি হয়? দীর্ঘইকার বসে। কোন শব্দে যদি ইয় এই প্রত্যয়টা থাকে, যেমন জাতীয়, কি হবে? যেমন ধরো আত্মীয়, যেমন ধরো কি বলি, কেন্দ্রীয়, যেমন ধরো বিভাগীয়, স্বর্গীয়। স্বর্গীয়, এক্স্যাক্টলি। ঠিক তেমন ভাবে ইন প্রত্যয়ন্তেও কিন্তু দীর্ঘইকার বসবে। অতীন্দ্রিয়, এক্স্যাক্টলি, অতীন্দ্রিয়, স্বাধীন। স্বাধীন, ধর্মীয়। ইত্যাদি ইত্যাদি অনেক রকমের উদাহরণ আছে। তাহলে এটা আমি জাস্ট একটা জেনারেল উদাহরণ দিলাম, কিন্তু সন্ধির ক্ষেত্রে কিন্তু আমাদের এই নিয়মটা মাথায় রাখতে হবে। আর এই যে যেটা আমি বললাম এইটা যদি মাথায় রাখো, আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে, মোটামুটি কিনারা করতে পারবে অপশন দেখলে। আর কারোর কোথাও কোনো আশা করি প্রশ্ন নেই। এবার আমরা 3 নম্বর অপশনটাতে 3 নম্বর সূত্রটা দেখি। হ্যাঁ দেখো 3 নম্বর সূত্রে কি রয়েছে, একটা কথা জিজ্ঞাসা করতে পারি ম্যাম? বলো হ্যালো, বলো। বলছি আপনি যেটা বললেন এই তৎসম শব্দের ক্ষেত্রেই মানে মানে বাদ দিয়ে মানে তৎসম শব্দ আবার 2-3টে ভাগ আছে, সেক্ষেত্রে কি হস্যইকার যেটা কি বললেন না ম্যাডাম, ওই হস্যই বা দীর্ঘইকার যোগটা এক্ষুনি বললেন না যে এই দেশি তৎসম। শব্দ, তদ্ভব শব্দ, বিদেশি শব্দের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে রস্যিকার বসে। এবার এর এক্সেপশনাল কেস কিছু আছে, ধরো 90% ক্ষেত্রে বসছে, 10% বসছে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো সবকিছুর কিন্তু এক্সেপশনাল আছে। যেমন সন্ধি 3টে নিয়ম, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, তার এক্সেপশনাল নিপাতনে সিদ্ধ সন্ধি। সুতরাং প্রত্যেকটি নিয়মের কিন্তু ব্যতিক্রম আছে। তুমি ম্যাথমেটিক্স থেকে শুরু করে যে কোনো থিওরি, যে কোনো সাইন্টিফিক এক্সপেরিমেন্ট যেখানেই যাও না কেন, প্রত্যেক কিছুর কিন্তু ব্যতিক্রম আছে, এক্সেপশনাল কেস আছে। চলো, সুতরাং যে কথাগুলো বলবো সেগুলো অবভিয়াসলি একটাও আমার কথা না বা আমার তৈরি করা থিওরিও নয়, চলে আসছে যুগ যুগান্তর ধরে, কিন্তু এই থিওরির এক্সেপশনাল নেই এটা নয়। ঠিক আছে, অবভিয়াসলি এক্সেপশনাল আছে। তুমি চাইলেই আমি এক্ষুনি 5টা শব্দ বলতে পারবো, ঠিক আছে, কিন্তু সেটা এক্সেপশনাল, রাইট? 10% কেসে, 90% কিন্তু এটাই কাজ করবে। নেক্সট দেখো 3 নম্বরে আমরা কি দেখছি, অকার কিংবা আকারের পর, কি বুঝলাম? অকার কিংবা আকারের পর রস্যকার কিংবা রস্যকার থাকলে উভয়ে মিলে ওকার হয়। মিউট করো, মিউট করো। কি দেখছি আমরা? অকার কিংবা আকারের পর রস্যকার কিংবা কি বলছি, অকার কিংবা আকারের পর রস্যকার কিংবা কি হবে, এটা রস্যকারই হবে, থাকলে উভয় মিলে কি হচ্ছে? ওকার হচ্ছে। ম্যাম এটা দীর্ঘই তো হওয়ার কথা। দাঁড়াও, এই জায়গাটা আমি একটু দেখে নিই। হ্যাঁ, দীর্ঘকার এটা, ঠিক আছে, দাঁড়াও 1 সেকেন্ড আমি ঠিক করে নিই।
তাহলে কি দেখছি আমরা, যে অকার কিংবা আকারের পর রস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয়ে মিলে কি হচ্ছে, ওকার হচ্ছে। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম, কনক্লুশনে এ দেখলাম, এবার আমরা ও দেখবো। অযুক্ত রস্যু সমান সমান ও। যেমন সূর্য যুক্ত উদয়, সূর্যোদয়। যেমন সর্ব যুক্ত উচ্চ, সর্বোচ্চ। ঠিক তেমন ভাবেই আকার যুক্ত রস্যকার সমান সমান ওকার হয়। যেমন যথাযুক্ত উচিত কি হচ্ছে, যথোচিত। কথাযুক্ত উপকথন, কথোপকথন। আগের বর্ণের সঙ্গে কিন্তু কনক্লুডেড ধ্বনিটা বা কনক্লুডেড শব্দটা কিন্তু গিয়ে অ্যাড হচ্ছে বর্ণটা। ঠিক তেমন ভাবেই আকার যুক্ত দীর্ঘকার সমান সমান ওকার। যেমন গঙ্গা যুক্ত উর্মি, গঙ্গর্মি। মহাযুক্ত উর্মি, মহর্মি। ঠিক আছে, আমি তোমাদেরকে একদিনকে পড়াবো বাংলা বানান বিধি। ঠিক আছে, আজকে তোমরা চট করে এখন জিজ্ঞাসা করতে পারো ম্যাডাম রস্যকার দীর্ঘকার কোথায় বসবে, সেটাতে আবার 15 মিনিট সময় নষ্ট হবে, সন্ধির ক্লাসটা এগোবে না। ঠিক আছে, একদিনকে আমি একটা সেপারেট ক্লাস রাখবো, সেদিনকে এই সমস্ত অকার আর আকার, রসিকার দীর্ঘিকার, রস্যকার দীর্ঘকার, ঠিক আছে, এইগুলো কোথায় কি বসে সেটা আমি দেখিয়ে দেবো। চলো পরবর্তী নিয়ম কি দেখছি আমরা, 4 নম্বর নিয়ম। অকারের পর কিংবা আমি যদি দেখি যে অকার কিংবা আকারের পর যদি রিকার থাকে, তাহলে উভয়ে মিলে আর হয়, আর, এবং পরবর্তীতে তা রেফ রূপে বর্ণের সঙ্গে যুক্ত হয়। যেমন অযুক্ত রিক সমান সমান, অযুক্ত রি সমান সমান আর। আমরা যদি এটাকে সন্ধি করার চেষ্টা করি তাহলে বলবো দেবযুক্ত ঋষি সমান সমান দেবর্ষি। সপ্তযুক্ত ঋষি সমান সমান সপ্তর্ষি। সেম ভাবে ম্যাডাম অর না আর অর দেবশ্রী। অর, অর প্রথমটা অর, তারপরেরটা আর। তারপরে দেখো আ যুক্ত রি সমান সমান কি হচ্ছে, আর। তৃষ্ণা যুক্ত ঋত সমান সমান তৃষ্ণার্ত। ক্ষুধা যুক্ত ঋত সমান সমান ক্ষুধার্ত। দুটো উদাহরণই দিয়েছি। হ্যাঁ, তাহলে 4টে নিয়মকে আমরা কিন্তু ভালো করে মাথায় রাখবো। 4টে নিয়মের মধ্যে কিন্তু আবার কি রয়েছে, 4 4 8, 8 আর এদিকে 5, প্রায় 12-13টা স্টেজ আছে। ঠিক আছে, আমি একটু সামারাইজ করছি, তোমরা একটু স্টেজটা দেখে নাও। আমি একটু একটা ওষুধ খেয়ে নিই। হ্যাঁ, ভালো করে একবার মিলিয়ে দেখে নাও, একটা ওষুধ খেয়ে নিই।
চলো এবার নেক্সট আমরা যে নিয়মটা দেখব সেটা কি দেখো, তাহলে এই চারটে নিয়ে আশা করি আমাদের কোথাও কোনো প্রবলেম নেই। 5 নম্বরটা দেখো, যে অকার কিংবা আকারের পর, অকার কিংবা, দেখো আজকে পড়ালাম, তোমরা খাতা বন্ধ করে রেখে দিলে, প্রবলেমের জন্য কিছুই দেখতে পাই না। আমি কি করব বাবা, শুনতে অসুবিধা হচ্ছে। আমি কি করব, একটু ইয়ে করো, তুমি না একটু রেকর্ডিং ক্লাসটা শুনে নিও। করবো না, আমি কি করতে পারি বলো? চলো দেখো 5 নম্বর নিয়মটা দেখো, অকার কিংবা আকারের পর ঋত এই শব্দ থাকলে উভয়ে মিলে আর হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ এবং পরবর্তী বর্ণে রেফটা লেখা হয়। যেমন ধরো অযুক্ত রি সমান সমান আর, আমি যদি এটাকে অ্যাপ্লাই করি সেটা কি হবে? শীত যুক্ত ঋত কি হচ্ছে? শীতার্ত। শোক যুক্ত ঋত কি হচ্ছে? শোকার্ত। 6 নম্বর নিয়ম দেখো, 6 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অকার কিংবা আকারের পর, অকার কিংবা আকারের পর একার কিংবা ঐকার থাকলে উভয়ে মিলে ঐকার হয়। আর ঐকার সেম অন্যান্য নিয়মের মতনই পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন অযুক্ত এ সমান সমান ওই, কি বললাম? অযুক্ত এ সমান সমান ওই। আমি যদি এটাকে অ্যাপ্লাই করি সন্ধিতে, তাহলে কি হবে? জন যুক্ত এক, জনৈক। হিত যুক্ত এসি, হিতৈষী। পরবর্তী স্টেজটা দেখো, আ যুক্ত এ সমান সমান ওই, কি দেখছি? আ যুক্ত এ সমান সমান ওই। যেমন সদা যুক্ত এব কি হচ্ছে? সদৈব। তথা যুক্ত এবছ কি হচ্ছে? তথৈবছ। সেম ভাবে দেখো, অযুক্ত ওই সমান সমান ওই কি হচ্ছে? মত যুক্ত ঐক্য সমান সমান মত ঐক্য। রাজ যুক্ত ঐশ্বর্য সমান সমান রাজৈশ্বর্য।
সেম পরেরটা দেখো, অযুক্ত ওই কি হচ্ছে, আযুক্ত ওই কি হচ্ছে, সমান সমান কনক্লুশনে আমরা কিন্তু ওই লিখছি। মহাযুক্ত ঐশ্বর্য 6 নম্বর নিয়মটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমি প্রায় পরীক্ষাগুলোতে দেখেছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে। মহাযুক্ত ঐশ্বর্য, মহাযুক্ত ঐশ্বর্য, মহৈশ্বর্য, মহাযুক্ত ঐক্য, মহৈক্য। তাহলে মহাযুক্ত ঐশ্বর্য, মহৈশ্বর্য, মহাযুক্ত ঐক্য, মহৈক্য। এবার চলে এসেছি 7 নম্বর নিয়ম। সাত নম্বর নিয়মে আমরা কি দেখছি দেখো, খুব সিম্পল। যে অকার কিংবা আকারের পর, অকার কিংবা আকারের পর ওকার কিংবা ঔকার থাকলে, দুটো জিনিস দেখছি কিন্তু আমরা, ওকার কিংবা ঔকার যদি থাকে, উভয়ে মিলে কি হচ্ছে, ঔকার হচ্ছে। ঔকার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হচ্ছে, যেমন ঔকার কি হচ্ছে, পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হচ্ছে। উদাহরণ দিয়ে দিই, অযুক্ত ও সমান সমান ওকার, আমি যদি সন্ধিতে অ্যাপ্লাই করি, বন অ পাচ্ছি, যুক্ত ঔষধি ও মধ্যাহ্ন স ধয়রস্যি, একসাথে কি হচ্ছে, বনৌষধি, একসাথে কি হচ্ছে, বনৌষধি। অন্যদিকে দেখো, আযুক্ত ও, আযুক্ত ও সমান সমান ঔকার, মহাযুক্ত ঔষধি, তাহলে বনযুক্ত ঔষধি, বনৌষধি, মহা আ পাচ্ছি, আ যুক্ত ঔষধি, সেম মহৌষধি। আরো একটা উদাহরণ, গঙ্গা আ পাচ্ছি, যুক্ত ওঘ মানে ঢেউ, গঙ্গোঘ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তোমার উদাহরণ, একটু গুরুত্ব দিও জায়গাটাকে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অযুক্ত ও। অযুক্ত ওতে কি আসছে আমার, অবভিয়াসলি ও আসছে, আমি অ্যাপ্লাই করলে কি আসছে, পরম, আমরা বাঙালি তাই আমরা বলছি পরম, যুক্ত ঔষধি, পরমৌষধি, চিত্তযুক্ত ঔদার্য, চিত্তৌদার্য, আযুক্ত ও সমান সমান ও, কি পাচ্ছি আমরা, মহাযুক্ত ঔষধ, কি হচ্ছে, মহৌষধ। আর কি পাচ্ছি, মহাযুক্ত ঔৎসুক্য, কি হচ্ছে, মহৌৎসুক্য। 8 নম্বর নিয়ম দেখো,
8 নম্বর নিয়মে আমরা কি দেখছি দেখো, ইকার কিংবা দীর্ঘইকারের পর, ইকার কিংবা দীর্ঘইকারের পর ইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয়ে মিলে দীর্ঘইকার হয়। দীর্ঘ বা দীর্ঘইকার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে, এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন রস্বইকার যুক্ত রস্বইকার সমান দীর্ঘইকার, অতি যুক্ত ইতঃ, অতি রস্বইকার পাচ্ছ যুক্ত ইত রস্বইকার তো রয়েছে, দীর্ঘইকার হবে অতীত। অভি রস্বইকার পাচ্ছ যুক্ত রস্বইকার তো রয়েছে, অভিষ্ঠ। আবার রস্বই যুক্ত দীর্ঘইকার সমান সমান দীর্ঘইকার, যেমন পরিযুক্ত ইক্ষা, পরীক্ষা, এটা খুব পরীক্ষায় আসে। গিরিযুক্ত ইস, গিরিশ। পরেরটা দেখো, দীর্ঘইকার যুক্ত রস্যিকার সমান দীর্ঘইকার, কি কি পাচ্ছ? সতী যুক্ত ইন্দ্র, সতীন্দ্র। কি কি পাচ্ছ? শচী যুক্ত ইন্দ্র, শচীন্দ্র। দেখো পরেরটা, দীর্ঘইকার যুক্ত দীর্ঘইকার সমান দীর্ঘইকার। সত্যি দীর্ঘইকার পাচ্ছ, যুক্ত ঋষ দীর্ঘইকার পাচ্ছ, একসাথে কি হচ্ছে সতীশ। শ্রী যুক্ত ইস, একসাথে কি পাচ্ছ শ্রেষ। নম্বর নিয়মে আসি আমরা। 9 নম্বর নিয়মে আমরা কি দেখছি, যখন রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর, যখন রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর রস্বইকার ও দীর্ঘইকার ভিন্ন যখন অন্য কোনো স্বর থাকবে বা স্বরধ্বনি থাকবে, রস্বইকার বা দীর্ঘইকারের স্থানে অন্তুজ বা জ ফলা হয়। এবং জ ফলা লেখার সময় আমরা কি করি, পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি ডাবল স্টার দিয়ে রাখছি। যেমন এর অনেকগুলো স্টেজ আছে। প্রথমটা দেখো, অকার ইকার যুক্ত অকার, সেটাকে আমরা কিভাবে দেখছি, স যুক্ত অ, যেমন অতি যুক্ত অন্ত, অত্যন্ত। যেমন বি যুক্ত অবস্থা, ব্যবস্থা। এই জ ফলাটা, হ্যাঁ এটা কিন্তু জ ফলা, মানে জ ফলার ইয়ে আর কি, বুঝলে। আবার হর্ষইকার যুক্ত আকার, এই জ ফলার সঙ্গে আ যুক্ত হচ্ছে, এটা জ ফলা। আমি বুঝতে পারছো তো, এটা জ ফলা। আমি, তুমি যখন কম্পিউটারে লিখবে, তুমি জ ফলা যখন লিখতে যাবে তখন এরকম সাইন চলে আসবে। তাহলে
ই যুক্ত আ সমান সমান আ, ইতি যুক্ত ই যুক্ত আ সমান জফলার সঙ্গে আ যুক্ত হচ্ছে, ইতি যুক্ত আদি কি হচ্ছে ইত্যাদি, এই জফলা যুক্ত আ। দেখো আবার দেখো পরেরটা, রস্বই যুক্ত রস্যুকার কি হচ্ছে জফলার সঙ্গে রস্যুকার যুক্ত হচ্ছে, অতি যুক্ত অতি, দেখো এই জায়গাটায় অত্যুক্তি। তারপরটা দেখো প্রতিযুক্ত উত্তর প্রত্যুত্তর, নেক্সট দেখো রস্বইকারের সঙ্গে দীর্ঘকার, একটু এই জায়গাটা কিন্তু মনে রাখার একটু সমস্যা আছে, যুক্ত হয়ে আমি জফলার সঙ্গে দীর্ঘকার যুক্ত করবো, প্রতিযুক্ত উষ প্রত্যুষ, দেখো দীর্ঘকার যুক্ত হয়েছে, অধিযুক্ত ঊর্ধ্ব অত্যূর্ধ্ব, দেখো দীর্ঘকার যুক্ত হয়েছে সঙ্গে জফলা। সেম দেখো নিচেরটা, দীর্ঘকার যুক্ত আ কি হচ্ছে স সরি জফলা সঙ্গে আকার যুক্ত হচ্ছে, মশে যুক্ত আধার মশাধার, রস্যিকার যুক্ত এ সমান জফলার সঙ্গে এ যুক্ত হচ্ছে, প্রতিযুক্ত এক প্রত্যেক, রস্যিকার যুক্ত ওই সমান সমান জফলার সঙ্গে ওই যুক্ত হচ্ছে, অতি যুক্ত ঐশ্বর্য অত্যৈশ্বর্য, ই যুক্ত অ সমান সমান জফলার সঙ্গে অ যুক্ত হচ্ছে, নদী যুক্ত অম্বু নদ্যম্বু। এবার চলেছি 10 নম্বর নিয়ম, দেখো 10 নম্বর নিয়মে কি দেখছি আমরা, হ্রস্বকার কিংবা দীর্ঘকারের পর হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকলে উভয়ে মিলে দীর্ঘকার হয়, আবার দীর্ঘকার পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়, যেমন রস্য যুক্ত রস্য সমান সমান দীর্ঘ, রস্য যুক্ত রস্য সমান সমান দীর্ঘ কি হচ্ছে, মরু যুক্ত উদ্যান মরুদ্যান, কটু যুক্ত উক্তি কটুক্তি, রস্যকারের সঙ্গে দীর্ঘকার থাকলে দীর্ঘকার হচ্ছে, বহু যুক্ত ঊর্ধ্ব বহুর্ধ্ব, লঘু যুক্ত উর্মি লঘুর্মি। পরেরটা দেখো, রস্যকারের সঙ্গে দীর্ঘকার থাকলে দীর্ঘকার হচ্ছে, দেখো বধূ যুক্ত উৎসব বধুৎসব, বধূ যুক্ত উক্তি বধুক্তি। সেম দীর্ঘকারের সঙ্গে দীর্ঘকার থাকলে দীর্ঘকার হচ্ছে, বহু যুক্ত ঊর্ধ্ব ঊর্ধ্ব, সূর্য যুক্ত উর্মি স্বরজমি। এবার চলে এসেছি 11 নম্বর নিয়ম, আমি আজকে পড়ানোর পর কালকে সকালবেলা আমি তো নোট সঙ্গে সঙ্গে দিয়ে দিই, যখন কালকে সকালে বা যখনই তোমরা নোটসটা পাবে প্লিজ সত্য ঠিক আছে, ভালো করে রিডিং দিয়ে দেবে, নাহলে কিন্তু নিয়মগুলো ভুলে যাবে, মাথার উপর দিয়ে চলে যাবে, মনে থাকবে না, কিন্তু এত সহজ নয়, কিন্তু সন্ধিটাকে যতটা আমরা সহজ ভাবে নিই ততটা সহজ নয়, প্রথম দিন থেকে বলে আসছি। ম্যাম বলছি সরজুর্মির মাথায় রেফ হবে তো? দাঁড়াও, সূর্য যুক্ত উর্মি স্বরজমি, এটাকে এখানে তুমি যদি রসনটা দাও
তখন রেপ হবে। যেহেতু এখানে রসনতা নেই সেহেতু এখানে রেপ হবে না, যেমন আছে তেমন। ঠিক আছে? ম্যাম সরজু লেখা আছে তো, সরজু যুক্ত উনি। হ্যাঁ, দেখো শোনো, এই রসন্তর সঙ্গে যখন জ যুক্ত হবে সঙ্গে সঙ্গে অন্তুর জয়ের রেপ হবে। ঠিক আছে? যেহেতু এখানে সরজু লেখা রয়েছে সেহেতু এখানে কিন্তু কোথাও রেপ হবে না। ক্লিয়ার? যদি এখানে রসনটা থাকতো তাহলে এই জায়গাটা রেপ হতো, এখানে রেপ হবে না মোদ্দা কথা। চলো নেক্সট চলে আসছি 11। 11তে আমরা কি দেখছি? হ্রস্বকার কিংবা দীর্ঘকারের পর হ্রস্বকার কিংবা দীর্ঘকার ভিন্ন অন্য স্বর থাকলে হ্রস্বকার বা দীর্ঘকার স্থানে কি হবে? ব ফলা হবে। এবং ব ফলা লেখার সময় পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়, যেমন হ্রস্বকার যুক্ত অ সমান সমান ব যুক্ত অ, সুযুক্ত অল্প স্বল্প, হ্যাঁ, অনুযুক্ত অয় অন্যয়, উযুক্ত আ, বয়ের সঙ্গে আ যুক্ত হবে, যেমন সুযুক্ত আগত স্বাগত। ঠিক আছে? উযুক্ত ইর সঙ্গে বয়ের সঙ্গে ই যুক্ত হবে, হ্যাঁ, একসাথে। হ্যাঁ, অনুযুক্ত ই তন্নিত। ঠিক আছে? সেম ভাবে দেখো, উযুক্ত ইর সঙ্গে আবার বয়ের সাথে ই যুক্ত হচ্ছে, তনুযুক্ত ই তন্নি, উযুক্ত এর সঙ্গে বয়ের সাথে এ যুক্ত হচ্ছে, অনুযুক্ত এর সঙ্গে অন্যের সঙ্গে। ঠিক আছে? এই পর্যন্ত আমি রাখছি, বেশি পড়ালে মাথার উপর দিয়ে চলে যাবে, মানে বুঝতে পারবে না। 11 নম্বর নিয়ম পর্যন্ত আমি রাখছি, প্রায় স্বরধ্বনিটা শেষ, আর দুটো তিনটে নিয়ম পড়ালে স্বরধ্বনি কমপ্লিট হয়ে যাবে। তবুও তোমরা একটা কাজ করবে, আমি স্বরধ্বনিটা ইচ্ছা করে কিছুটা বাকি রাখলাম। তোমরা, আমি আবারও বলছি, সামনের দিন ক্লাসে আসার আগে তোমরা স্বরধ্বনির এই 11টা নিয়ম ভালো করে দেখো, একসাথে সব খেতে গেলে হবে না। ঠিক আছে? সন্ধিটা কিন্তু খুব একটা ইজি নয়, আমি নিজে তোমাকে বলছি। তো তারপরে তোমরা দেখো কোথায় কোথায় তোমাদের কনফিউশন হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু অনেকটা মুখস্থ করার জায়গা। ঠিক আছে? একটুখানি এই নিয়মগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। তাও যদি কনফিউশন থেকে যায়, অবভিয়াসলি নেক্সট দিন আমাকে বলো, তোমাদের কনফিউশন ক্লিয়ার করে বাদ বাকি নিয়মগুলো নিয়ে আমরা স্বরধ্বনি কমপ্লিট করে ব্যঞ্জন ধ্বনিতে যাব। ঠিক আছে? এবার আমাকে বলো যে যতটুকু যা দেখলে স্বরধ্বনির এখানে কি তোমাদের কারোর কোথাও কোনো কনফিউশন আছে? ম্যাম না ম্যাম, ঠিক আছে, পরে দেখি তারপর। এবার একটু পড়ে দেখো। আচ্ছা, 1.5 ঘন্টা তো ম্যাম time। আমি একটা বলো প্রশ্ন ছিল ম্যাম, বলো বলো। বলছি আপনি যে ওই নিয়মগুলো পড়ালেন না, তাতে এমনি কোনো মানে যখন যুক্তাক্ষরটা করছি তখন খুব ইজি লাগছে, দুটো যখন যুক্ত করছি ধ্বনি, কিন্তু যখন মূল শব্দটা থেকে মানে মূল শব্দটা যখন হচ্ছে তখন সেটা ভাঙতে গেলে সেখানে মনে হচ্ছে অনেক প্রবলেম হচ্ছে। তার জন্য আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তুমি যত সংযুক্ত থাকবে তোমার এই বিষয়গুলো তত ক্লিয়ার হবে। আমি একদম শুরু যখন করেছিলাম তখনই বলেছিলাম বিষয়টাকে আমরা যতটা সহজ দেখি জলের মতো, বিষয়টা ততটা সহজ নয়। আশা করি আমার মনে হয় এই 1.5 ঘন্টায় বুঝতে পেরেছি। হ্যাঁ, আর সব থেকে সমস্যা তখন তৈরি হবে যখন পরীক্ষার হলে 4খানা অপশান দেবে। অপশান ছাড়া সন্ধি তবু সহজ, অনেক সহজ, অপশান দিলে সন্ধি আরো কঠিন হয়ে যায়। তোমরা একটু সময় নাও, সময় নিয়ে তোমরা একটু ভালো করে নিয়মটা দেখো, ভালো করে দেখো। ঠিক আছে? প্রত্যেকে নিজেদের মতন, তোমাদের ধরো কোথাও আটকে গেল, তোমরা একটু সলিউশন খোঁজার চেষ্টা করো। ঠিক আছে? দেখবে তোমরা নিজেরাই অনেক সলিউশন বার করতে পারবে। এইবার যদি ইনকেস তোমরা পারছো না বা প্রবলেম হয়ে যাচ্ছে, অবভিয়াসলি নেক্সট দিন আমাকে জানাবো যে এই জায়গাটা প্রবলেম হচ্ছে, এই জায়গাটা আমরা পাচ্ছি না। হ্যাঁ, আর বাদ বাকি আর কারোর কোথাও কোনো প্রবলেম? ম্যাডাম একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যালো, হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলছি ব্যাকরণের মানে কোনো বই একটু সাজেস্ট করবেন? দেখো, ব্যাকরণের ক্ষেত্রে আমি 3টে বইকে সাজেস্ট করবো। একটা হচ্ছে সুকুমার সেন, একটা হচ্ছে রামেশ্বর শাহ, আর একটা হচ্ছে বামনদেব চক্রবর্তী। এই 3টের বাইরে আমি নিজেও পড়ি না, আমি কাউকে পড়তেও বলি না। তিনটে কি কিনতে বলছেন না যে কোনো একটা বলছেন? তুমি আমার মতে বলে তুমি
আপাতত এই লেভেলের জন্য রামেশ্বর আর বামনদেব চক্রবর্তী দুটোকে রাখতে পারো। সুকুমার সেনটা একটু কঠিন হয়ে যাবে, এটা একটু আপার লেভেলের জন্য, নেট টেটের জন্য। হ্যাঁ ওকে ম্যাম। ম্যাডাম পিডিএফ এর মধ্যে ওই দাগগুলো যেগুলো উদাহরণ দিয়ে বোঝাইছে সেগুলো থাকলে তো ভালো হয়, এগুলো কি থাকবে? সব সব পিডিএফ যা দেখলে প্রত্যেকটাই তো থাকবে। এবার তুমি কি চাইছো যেগুলো আমি লিখে দিয়েছি মানে এডিটেড? হ্যাঁ হ্যাঁ, দাগ দাগ দিয়েছেন, লিখে দিয়েছেন, উদাহরণ দিয়ে বোঝালেন না, হ্যাঁ হ্যাঁ ওগুলো কি থাকবে? আমি পাঠিয়ে দেবো। লাল দাগ ওগুলো থাকলে ভালো হয় আর কি। ঠিক আছে। আর এমনি ক্লাস ঠিক আছে তো? সমস্যা নেই তো কারোর ক্লাস নিয়ে? না ম্যাম, ক্লাস ভালো ম্যাম ম্যাডাম, খুব ভালো। থ্যাংক ইউ। প্রতিদিন এরকম করাবেন আশা করি। দেখা যাক। চলো তাহলে সব ভালো থেকো। দাঁড়াও এটা আমি দেখি। গুড মর্নিং ম্যাম। ময়েরে ছিল না পিডিএফটাতে? দাঁড়াও। না ম্যাম, ময়ূরে ফসফেট ছিল না বলেই আপনাকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ ম্যাডাম তখন তো ওইটাই জিজ্ঞেস করা। তাহলে ওটা ময়ূরের রশ্মি করে দিও পিডিএফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ময়ূরের রশ্মি হবে। আমি মনে করলাম তুমি